চট্টগ্রাম নিয়ে ভারতীয় সাংবাদিকরা মিথ্যাচার করছেন। বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা মব জাস্টিসের বিরুদ্ধে সংবাদ মাধ্যমগুলোকে এগিয়ে আসার আহ্বান। এবং সমস্যায় জর্জরিত জাহাজ নির্মাণ শিল্প, রাজনৈতিক পট পরিবর্তনে পলাতক মালিকরা। 1 বছরেও চালু হয়নি খুলনা মোংলা পণ্যবাহী ট্রেন, হতাশ ব্যবসায়ীরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র। চট্টগ্রামকে নিয়ে ভারতের সাংবাদিকরা মিথ্যাচার করছেন। তারা বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রচার করছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বরিশালে বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা শেষে কথা বলেন তিনি। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে প্রতিবাদ জানানো হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় মব জাস্টিসের বিরুদ্ধে গণমাধ্যমগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এর আগে সড়ক পথে বরিশাল সার্কিট হাউসে পৌঁছান জাহাঙ্গীর আলম। পরে পুলিশ লাইন্সে তাকে গার্ড অব অনার দেয়া হয়। ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে। আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন। তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে, ডেইলি তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে। যে তারা এই মিথ্যা রিপোর্ট যেন না দেয়, এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সত্য রিপোর্ট দেন। আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন, আমরা এটা রেকটিফাই করার কথা। চট্টগ্রামে আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলররা লুটপাট ও দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল। তাদের দুর্নীতির বিরুদ্ধে শিগগিরই শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরীর কয়েকটি ওয়ার্ডে কাজের তদারকি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন নতুন মেয়র। এ সময় তিনি পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে কথা বলে তাদের উপস্থিতি নিশ্চিত করেন। পরে যোগ দেন ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচিতে। এ সময় অতীতের মেয়র ও কাউন্সিলরদের নানা অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপর পথচারী ও দোকানীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। নাসিরাবাদে সেখানে 25টা দোকান থেকে অলরেডি 10 থেকে 12 কোটি টাকা লোপাট হয়ে গেছে এবং সেখানে সিটি কর্পোরেশন পুরা 1 বছরে টাকা পেত 1 লাখ টাকা গত 10 বছরে, অথচ সেখানে 50 থেকে 60 লক্ষ টাকা প্রতি বছর আয় করার কথা ছিল। কাজে এই যে একটা দুর্নীতি মেয়র এবং কাউন্সিলররা মিলে করেছে, আমি একে একে সব দেখতে পাচ্ছি। কাজে আমি মনে করি শুধু একটা ওয়ার্ডে নয়, প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলররা এবং মেয়ররা মিলে দুর্নীতি করেছে। এটার শ্বেতপত্র বের হওয়া উচিত এবং জনগণ সেটা জানা উচিত। খুলনা মোংলা রেলপথে পণ্যবাহী ট্রেন চলা শুরু হয়নি 1 বছরেও। বিপুল অঙ্কের টাকা খরচ করে তৈরি এ রেলপথ দিয়ে মোংলা বন্দরে আমদানি করা পণ্য দেশের বিভিন্ন প্রান্তে কম খরচে পরিবহনের সুযোগ না মেলায় হতাশ ব্যবসায়ীরাও। যদিও রেল কর্তৃপক্ষ বলছে প্রস্তুতি শেষ পর্যায়ে। দ্রুত বিভিন্ন রুটে মোংলা থেকে পণ্য পরিবহন ট্রেন চালু হবে। আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত আর ছবি তুলেছেন আব্দুল হালিম। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পণ্য পরিবহন সহজ ও মোংলা বন্দরকে আরও গতিশীল করতে 2010 সালে খুলনা মোংলা রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 4 দফায় মেয়াদ বাড়িয়ে এই রেলপথ নির্মাণ কাজ শেষ হয় 2023 সালে। 91 কিলোমিটার এই রেলপথে 9টি প্ল্যাটফর্ম, রূপসা নদীর উপর 5.13 কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতু সহ 107টি ছোট সেতু ও 9টি আন্ডারপাস রয়েছে। তবে বিপুল অর্থ বিনিয়োগে গড়ে তোলা এই রেলপথ উদ্বোধনের পর চলতি বছর মাঝামাঝি থেকে একটিমাত্র যাত্রীবাহী ট্রেন বেনাপোল থেকে মোংলায় যাতায়াত করে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরেও 1 বছরেও চালু হয়নি এ পথে পণ্যবাহী ট্রেন। সবাইকে একই টেবিলে বসে একই ছাতার নিচে বসে এটাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এইভাবে করব এবং তাতে হয়তো কাউকে সাবসিডাইজ প্রাইসও দিতে হতে পারে। সেই ক্ষেত্রে এটা ভাইবেল করা সম্ভব। অর্থনীতিবিদরা বলছেন এই বিপুল বিনিয়োগকে অর্থনৈতিকভাবে লাভজনক করতে এবং একই সঙ্গে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনার দ্বার খুলতে পণ্যবাহী রেল চলাচলের উদ্যোগ জরুরি। লোকোমোটিভ সংগ্রহ করা, পাশাপাশি কন্টেনার ক্যারেজ এবং নর্মাল মালবাহী ক্যারেজগুলোকে সংগ্রহ করা, এটা যত বেশি করতে পারবো
আমাদের এই লক্ষ্য অর্জনটা তত সহজ হবে। রেলওয়ে সূত্র বলছে, কোচ, ইঞ্জিন আর লোকবল সংকটে নতুন রেলপথে পণ্যবাহী ট্রেন চালু হচ্ছে না। যদিও প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, প্রস্তুতি শেষ পর্যায়ে, দ্রুতই এ পথে চলবে পণ্যবাহী ট্রেন। খুব তাড়াতাড়ি হয়তো আমরা এই বিষয়ে ফলাফল পাবো একাধিক ট্রেন চলার ব্যাপারে। বৈদেশিক ঋণ সহায়তায় নির্মিত এই রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে 2 বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল। 2461 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই রেলপথে এখনও পণ্যবাহী রেল চলাচল শুরু না হওয়ায় অর্জিত হচ্ছে না প্রকল্পের মূল উদ্দেশ্য। তাই এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে দ্রুত এ পথে পণ্যবাহী রেল চালানোর দাবি সংশ্লিষ্ট সব মহলের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ব্যবসায়িক মন্দাসহ নানা কারণে খুলনায় জাহাজ নির্মাণ ও সংস্কার শিল্পে অনেকটাই ভাটা পড়েছে। কাজ না থাকায় আর্থিক ক্ষতির মুখে ডকইয়ার্ড শিল্পের সঙ্গে জড়িত প্রায় 2000 শ্রমিক কর্মচারী। রাজনৈতিক পট পরিবর্তনে গা ঢাকা দিয়েছেন নৌযান মালিকদের বড় একটি অংশ। সেই সঙ্গে চোরের উপদ্রব, চাঁদাবাজি ও লোডশেডিংয়ে ভোগান্তিতে ডকইয়ার্ড মালিকরা। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। সাব্বির শিকদার দীর্ঘ 10 বছর ধরে নৌযান মেরামত শিল্পের সঙ্গে যুক্ত। তবে দীর্ঘ এ কর্মযাত্রায় বর্তমান সময়টাকে ক্রান্তিকাল হিসেবে দেখছেন তিনি। নিয়মিত কাজ নেই, তবু জীবিকার তাগিদে আঁকড়ে আছেন পেশা। আমার ফ্যামিলি আমার মাথার উপরে, ঠিক আছে, যার কারণে আমি এখান থেকে বেরো হইতে পারতেছি না। শুধু সাব্বির নন, নিয়মিত কাজ না পেয়ে অনেকেই এ শিল্প থেকে হারিয়ে গেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ব্যবসায়িক মন্দাসহ নানা কারণে খুলনায় নৌযান মেরামত শিল্পে ধস নেমেছে। 4 মাস পর একটা ট্রিপ হয়, এখন কি এখানে কি আমি স্টাফ স্যালারি দেবো, না জাহাজ মেরামত করার জন্য যে একটা খরচা আছে সেই খরচাটা আমি জমাবো, যার জন্য মালিকরাই জাহাজগুলো সব বিক্রি করে দিচ্ছে। 3 ভাগের 2 ভাগই নাই, আমরা যারা আছি তাও সপ্তাহে 2 দিন 3 দিন কাজ হয়। আমাদের এতে সংসার চালানো খুবই কষ্ট হয়েছে। আমরাও দেখা গেছে এক পর্যায়ে অন্য কাজে ঢুকে যাবো। রূপসা নদীর পার ঘেঁষে গড়ে ওঠা এসব ডকইয়ার্ডে জাহাজ, লঞ্চ, কার্গো, স্টিমার সহ বিভিন্ন নৌযান নির্মাণ, মেরামত ও আধুনিকায়ন করা হয়। বর্তমানে মোংলা বন্দরে সার ও কয়লার আমদানি কমে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনে নৌযান মালিকদের অনেকেই গা ঢাকা দেওয়ায় নৌপথে পণ্য পরিবহন কমেছে। সেই সঙ্গে চোরের উপদ্রব, চাঁদাবাজি ও লোডশেডিংয়ের ভোগান্তিতে ডকইয়ার্ড মালিকরা। একটু দুর্বল হয়ে গেছে যেসব জাহাজ, সেসব জাহাজ মালিকরা রিপেয়ার না করে জাহাজ কাটিয়ে বিক্রি করে দিচ্ছে। জাহাজ কাটে কাটে মানুষ প্লেট রেখে চলে যাচ্ছে, তাও প্লেটও বিক্রি হচ্ছে না, মানে মিলওয়ালারা প্লেটও নিচ্ছে না লোডশেডিং এর কারণে। সরকার আমাদের ব্যাপারে যদি একটু সহানুভূতিশীল হয় তাহলে তো আমাদের এই শিল্পটা বেঁচে থাকবে। খুলনায় প্রায় 40টি ডকইয়ার্ড রয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি ও ব্যবসায়িক পরিস্থিতির উন্নতি হলে ডকইয়ার্ডগুলোতে আবারও প্রাণ ফিরবে, এমনটাই স্বপ্ন বুনছেন এ কাজের সঙ্গে নিয়োজিতরা। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। দেখছেন বাংলার সময়। খুলনার ডুমুরিয়ার আশ্রয়ন প্রকল্পটি গত 2 মাস ধরে পানিতে ডুবে আছে। বাধ্য হয়ে বেশিরভাগ পরিবার অন্য জায়গায় চলে গেছেন। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে নিচু জায়গায় আশ্রয়ন প্রকল্পটি নির্মাণ ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ভোগান্তি চরমে। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। ঘরে ঢুকতে বা বের হতে কেউ ব্যবহার করছেন ছোট নৌকা বা প্লাস্টিকের ড্রাম, আর যাদের তেমন সুযোগও নেই তারা বাধ্য হয়ে পানিতে ভিজেই যাতায়াত করছেন। বুকসমান পানিতে তলিয়ে আছে খুলনার ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের আশ্রয়ণ কেন্দ্রের ঘরগুলো। 2 মাস আগের বর্ষায় সবগুলো ঘর ডুবে যায়। বাসিন্দাদের আবাসন সংকটের পাশাপাশি নেই রান্নার সুযোগও, বন্ধ হয়ে গেছে জীবিকার মাধ্যম। বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় আশ্রয়ণ কেন্দ্রটিতে থাকা 56টি ঘরের মধ্যে 40টির বেশি পরিবার ঘর ছেড়েছেন। তবে হতদরিদ্র কিছু পরিবার কোথাও যাওয়ার জায়গা না থাকায় ঝুঁকি নিয়ে বাস করছেন। কোনো কিছুতেই ভালো নেই, মানে মোটামুটি না খেয়ে দিন যাওয়ানো তো হয়ে গেছে, তো তরকারি কিনে খাতে পারছি না। খাটের পরে খাট থেকে তাই আমাকে থাকতে হয়েছিল, তারপরেও সেই পানি রাস্তায় ওই যে পানি, আমাদের ঘরে এর থেকে বেশি পানি। টুবলা টুবলি বয়ে নিয়ে কোনে যাবো, কি করবো তাই গুছাচ্ছি, এখন তার উপায় নেই। খাবারের কষ্ট হচ্ছে, থাকার কষ্ট হচ্ছে, আমরা এখন কোথায় যাই দাঁড়াবো? বাস্তি নিয়ে আসে নাকি আমরা মরতিলাম না, তাই জলে ডুবোই মারতে নিয়ে আসে। অন্য জায়গায় চলে যাবো, আমাকে ইনকামের কোনো পথ নেই, আমাকে কোনো পথ নেই। স্থানীয়রা বলছেন প্রকল্পে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল তা যেমন দেওয়া হয়নি, তেমনি নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। স্বস্তির আশ্রয়নে চরম অস্বস্তিতে রয়েছেন এখানের বাসিন্দারা।
ভূমিহীনদের আবাসনের উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পানির চেয়ে বেশি ডুবেছে দুর্নীতি আর অনিয়মে। খালের পাড়ে করতেছেন নিচে জায়গা, তা আপনি যদি একটু মাটি ভরাট করে যদি ঘরগুলো করেন তাহলে হয়তো এরা একটু থাকতে পারবে, আর তা না হয় থাকতে পারবে না। এখানে প্রতি বছর তলিয়ে যাবে পানির সাথে। উপজেলা প্রশাসনের দাবি জায়গা নির্ধারণে তড়িঘড়ির কারণেই হয়েছে এমন সমস্যা। তবে বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে নানা উদ্যোগের কথাও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফাঁকা জায়গা পেতে গিয়ে হয়তো নদীর পাড়ে বা কিছুটা নিচু জায়গায় হয়তো ঘরগুলো হয়েছে। অন্যান্য যে সমস্যাগুলো, যেমন আমাদের রাস্তার সমস্যা বা কোনো ঘরে যদি খুব জরুরি কোনো মেরামতের বিষয় থাকে সেগুলো আমরা করে দিচ্ছি, রাস্তাঘাট করে দিচ্ছি। টিউবওয়েলের যে সমস্যা সেটি, আবাসন এবং স্থানীয় যে বাজারের সাথে যে কানেক্টিভিটি সেগুলো করার চেষ্টা করতেছি। চলতি বছরের জুনে কাগজে কলমে খুলনাকে ভূমি ও গৃহহীন ঘোষণা করা হলেও এমন নানা সংকটে বহু পরিবার এখনও ঘর ছাড়া। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। দফায় দফায় খাবার, মুরগির বাচ্চা, ভ্যাকসিন সহ ওষুধের দাম বাড়ায় আর্থিক ক্ষতির মুখে খুলনা অঞ্চলের পোলট্রি শিল্প। ব্যাংক, এনজিও সমিতি থেকে ঋণ নিয়েও ঘুরে দাঁড়াতে পারছেন না খামারিরা। একের পর এক লোকসানে গত এক বছরেই বন্ধ হয়ে গেছে 6 শতাধিক মুরগির খামার। এ অবস্থায় শিল্পটিকে টিকিয়ে রাখতে কৃষি খাতের মতো ভর্তুকির দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। 6 মাস আগেও মুরগিতে পরিপূর্ণ থাকা খুলনার বটিয়াঘাটা উপজেলার এই খামারটি এখন খালি পড়ে রয়েছে। শুধু এই খামারটি নয়, পুরো জেলায় ছোট বড় 6 শতাধিক মুরগির খামার বন্ধ হয়ে গেছে গত এক বছরের মধ্যে। আর গত 5 বছরে পুরো বিভাগে প্রায় 10,000 মুরগির খামার বন্ধ হয়েছে, যার মধ্যে শুধু চুয়াডাঙ্গায় বন্ধ হয়েছে 7,000 খামার। খামারিদের দাবি, দফায় দফায় মুরগির খাবার, বাচ্চা, ভ্যাকসিনের দাম বৃদ্ধিতে প্রতিনিয়ত উৎপাদন খরচ বাড়ছে। সেই সঙ্গে অতিরিক্ত তাপ, বন্যাসহ নানা প্রাকৃতিক কারণে মুরগির মৃত্যু ঘটছে। দিন শেষে লাভ তো দূরে থাক, উঠছে না উৎপাদন খরচই। খাদ্যের যে দাম, লেবারের যে দাম, তারপরে কর্মচারীর যে মূল্য, দিতে গেলে আমাদের এতে বর্তমানে ব্যবসা করতে গেলে অনেক হিমশিম খাওয়ার প্রয়োজন। খাবার এবং ওষুধের ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় না, এই জন্য আমরা খুবই ক্ষতিগ্রস্ত। ডিমের দাম কমায়, ডিমের দাম কমা, কিন্তু খাদ্যের দাম কমালে তো আমরা পারি যাই, কিন্তু খাদ্যের দাম তো কমায় না। এদিকে পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখতে কৃষি খাতের মতো ভর্তুকি, মধ্যস্বত্বভোগী এড়াতে আলাদা মার্কেটের দাবি করে আসছেন ব্যবসায়ী নেতারা। খাদ্য খাবারে কিন্তু ভর্তুকি দেবেন সরকার, ডিজেলে দিচ্ছে, কৃষি ডিজেল সারে, তাহলে আমরা খাদ্য বাচ্চা কেন পাবো না? গবাদি পশু এবং হাঁস মুরগির খাদ্যে ভর্তুকি দেওয়া হোক, এ বিষয়ে আমরা সবসময় লিখছি এবং আশা করছি একটা পদক্ষেপ খুব শীঘ্রই আসবে। খুলনা বিভাগের 10 জেলায় নিবন্ধিত ছোট বড় পোলট্রি খামার চালু রয়েছে প্রায় 37,000। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেখছেন বাংলা সময়। বেনাপোল বন্দরে চালু হলো ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য সহজীকরণ ও সম্প্রসারণে বন্দর কার্গো ভেহিকেল টার্মিনাল। সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে টার্মিনালটির উদ্বোধন করেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। পরে তিনি বেনাপোল বন্দর অডিটোরিয়ামে বাণিজ্যিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। সরকারি অর্থায়নে 329 কোটি টাকা ব্যয়ে 41 একর জমিতে নির্মাণাধীন এই অত্যাধুনিক টার্মিনালটিতে 1,500 ভারতীয় ট্রাক পার্কিংয়ের ধারণ ক্ষমতা, ব্র্যাক বিল্ডিং, টয়লেট কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, সিসি ক্যামেরা, রপ্তানি টার্মিনাল ও কেমিক্যাল শেড সহ নানান সুবিধা আছে। বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনালটি চালুর পর বন্দর যেমন পণ্য জট ও যানজট মুক্ত হবে, তেমনি বাণিজ্যিক নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বাড়বে। ভারতীয়দের একটা অভিযোগ ছিল যে এটা অব্যবস্থাপনা এবং এখানে তাদের গাড়ি এসে বা ড্রাইভাররা এসে রেস্ট করতে পারে না, যে কারণে এই বিল্ডিংটা করা হয়েছে। টার্ন অ্যারাউন্ড টাইম অনেক কমে যাবে। এখন একটা গাড়ি আসবে, আনলোড করবে, করার পরে হয়তো তাকে যদি সে থাকতে চায় একদিনের পরে ট্রাকটা চলে যাবে। শীত না আসতেই যশোরের প্রত্যন্ত এলাকায় খেজুরের রস ও গুড় সংগ্রহের প্রস্তুতি শুরু হয়েছে। ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তাদের দাবি, গাছির সংখ্যা কম হয় অধিকাংশ খেজুর গাছ থেকে রস আহরণ করা সম্ভব হবে না। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। গ্রামীণ জনপদে শীত আসলেই শুরু হয় খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি। যশোর অঞ্চলে শীতের আগমনী বার্তায় প্রস্তুত গাছিরা।
প্রথমে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথার সোনালী অংশ বের করেন তারা। এর ৮ থেকে ১৪ দিন পর বাঁশের নল স্থাপন করা হয়। তার সপ্তাহখানেক পর শুরু হয় সুস্বাদু খেজুর রস সংগ্রহের কাজ। তবে গাছের সংখ্যা কম হওয়ায় বেশিরভাগ খেজুর গাছ থেকে রস আহরণ করা সম্ভব হবে না। বর্তমান প্রজন্ম কৃষিকাজে আগ্রহী না হওয়ায় এমন সংকট বলছেন গাছিরা। আমরা ৩ জন গাছে মিলে ১০০০ খানিক গাছ হয়তো কাটতে পারি। গাছই পাওয়া যায় না, অর্ধেক গাছই পুড়িয়ে থাকে। ১৫ দিন পরে এই গাছের রস বেরোবে, তারপরে পাটালি বানাবো, বাজারে বেচবো। কৃষি বিভাগ বলছে প্রতি বছর প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন গাছই তৈরি করা হয়। গত কয়েক বছর ধরে প্রায় ৪০০ জনকে গাছিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি কিভাবে নিরাপদ উপায়ে গুড় এবং রস সংগ্রহ করা যায়। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে ১৭,২৩,৪৮০টি খেজুর গাছ রয়েছে। সময় সংবাদ, যশোর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং চট্টগ্রাম নিয়ে ভারতীয় সাংবাদিকরা মিথ্যাচার করছেন, বরিশালের স্বরাষ্ট্র উপদেষ্টা। মব জাস্টিসের বিরুদ্ধে সংবাদ মাধ্যমগুলোকে এগিয়ে আসার আহ্বান। এই ছিল বাংলার সময়ের, সঙ্গে থাকুন সময়ের।